বর্ণমালায় আকাশ আমার 19 মাথার ছাদ, কৃষ্ণচূড়ার আগুন পোড়াক সকল বিসম্বাদ। একাকার হোক 19-21 সব বাধা বন্ধন, বাংলায় হোক বাঙালির প্রাণে যাপনের স্পন্দন। নমস্কার, আমি তীর্থঙ্কর চক্রবর্তী, বরাক বিনোদন স্টুডিও থেকে। আপনারা এই মুহূর্তে যারা এই শহীদ তর্পণ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই সান্ধ্য শুভেচ্ছা জানাচ্ছি। আজ 19শে মে, একাদশ ভাষা শহীদ দিবস। আমরা শহীদদের আত্মবলিদানের ইতিহাস, আমাদের মাতৃভাষা বাংলা ভাষার সাম্প্রতিক অবস্থান এবং আরো বহুমাত্রিক বিষয় নিয়ে আজ আলোচনা করব। আমাদের সৌভাগ্য, আমাদের ডাকে সাড়া দিয়ে আজ বরাক বিনোদনের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন একাধিক বিশিষ্ট অতিথি। আমার ডান পাশে রয়েছেন ডক্টর ইন্দিরা ভট্টাচার্য, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, এসএস কলেজ। ডান দিকে আরেকজন অতিথি রয়েছেন শ্রীমতী অনন্যা চক্রবর্তী, শিক্ষিকা, কার্তিক ছড়া এলপি স্কুল। এবং তার আরো একটি পরিচয় রয়েছে, তিনি এই অঞ্চলের বিশিষ্ট কবি এবং আবৃত্তিকার। তাদের ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। আমার বাঁ পাশে রয়েছেন শ্রদ্ধেয় রামকৃষ্ণ চক্রবর্তী দাদা, প্রধান শিক্ষক, কালীবাড়ি হাই স্কুল। আমার বাঁ পাশে রয়েছেন ডক্টর অভিজিৎ মিত্র, ম্যানেজিং ডিরেক্টর, প্রিসেন্সিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল। এবং তিনি একাধিক পরিচয়ে আপনাদের সঙ্গে পরিচিত। তিনি একাধারে কবি, চিত্রশিল্পী, কণ্ঠশিল্পী। আজ আমাদের ডাকে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসে তারা যোগদান করেছেন। তাদের কাছ থেকে আমরা অনেক কথা শুনব, গান, গল্প, কবিতায় আমরা শ্রদ্ধা নিবেদন করব একাদশ ভাষা শহীদকে। আমি প্রথমেই চলে আসছি ডক্টর ইন্দিরা ভট্টাচার্যের কাছে। যে ভাষা আন্দোলন 1961 সালে যে ভাষা আন্দোলন তৈরি হয়েছিল, সেটি তো কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। দীর্ঘদিন ধরে সেই পরিসরটি, সেই প্রেক্ষিতটি তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতটি অতি সংক্ষেপে যদি ম্যাডাম আমাদের সঙ্গে একটু ভাগ করে নেন। এবং সেই সঙ্গে মাতৃভাষা, আমরা আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে শুধুমাত্র বাংলা ভাষার চর্চার জন্য নয়, বাংলা ভাষার বহুবিধ দিক সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা বাঙালি, আমরা বাংলাকে ভালোবাসি, আমরা লালন করি বাংলা ভাষাকে। কিন্তু আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে যে এই পৃথিবীতে যতগুলো ভাষিক গোষ্ঠী রয়েছে, প্রতিটি ভাষিক গোষ্ঠীর মাতৃভাষা যেন অক্ষত এবং অম্লান থাকে, সেটাই হচ্ছে আমাদের সম্মিলিত প্রার্থনা। আমি চলে আসছি ডক্টর ইন্দিরা ভট্টাচার্যের কাছে। যে মাতৃভাষা বা স্পেসিফিক্যালি যদি বলি বাংলা ভাষার তাৎপর্য সম্পর্কে তিনি যদি একটু আমাদের জানান, এবং সেই সূত্র ধরে কিভাবে 1961 সালের ভাষা আন্দোলন তৈরি হয়েছিল, সেই বিষয়টি আমরা অতি সংক্ষেপে জেনে নেব ডক্টর ইন্দিরা ভট্টাচার্যের কাছ থেকে। ধন্যবাদ তীর্থঙ্কর। আজ 19শে মে, একাদশ ভাষা শহীদ দিবস। আমি প্রথমেই এই একাদশ শহীদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ নিবেদন করছি। তো ভাষা ব্যাপারটা যেটা বলা হচ্ছে, ভাষার মাধ্যমেই আমরা 1961-তে যে ভাষা আন্দোলন আমাদের বরাক উপত্যকায় হয়েছিল, সেই প্রসঙ্গটায় যদি আমরা যাই, তো ভাষা বলতে আমরা কি বুঝি? আমরা মনে করি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ, এবং এই মানুষকে অন্য যে প্রাণী গোষ্ঠীর থেকে আলাদা করা যে হয়, সেটা কিন্তু ভাষার মাধ্যমে। কারণ এই যে মানুষ যে প্রকাশ মাধ্যম হিসাবে ভাষাকে মানে গুরুত্ব দেওয়া দিয়ে থাকে,
তো সেই ভাষা কিন্তু আর অন্য প্রাণীরা বলতে পারে না, শুধুমাত্র মানুষই বলতে পারে। সেই ভাষার কিন্তু দুটি কার্যকরী দিক রয়েছে। একটা হচ্ছে মানুষের চিন্তা শক্তি বা ব্যক্তির চিন্তা শক্তি, যেটার মধ্য দিয়ে প্রকাশ পায়, এবং আরেকটা হচ্ছে সমাজবদ্ধ যে মানুষ, তাদের ভাবের আদান প্রদানের যে ইচ্ছা, সে ভাষার মাধ্যমেই হয়ে থাকে। আমরা দেখি পৃথিবীতে যে এত জাতিগোষ্ঠী রয়েছে, সবার মানে আমরা বলি তো পৃথিবীতে মানে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, যেরকম ভারতবর্ষ, তেমনি এই পৃথিবীতেও বিভিন্ন জাতিগোষ্ঠী রয়েছে এবং তাদের বিভিন্ন ভাষা রয়েছে। তো একটা জাতির জীবন, তার যাপন, সংস্কৃতি, দর্শন বলুন, বিজ্ঞান, সাহিত্য, সমস্ত কিছুর মধ্য দিয়ে কিন্তু সে ভাষার প্রকাশ ক্ষমতা বা সাবলীলতা ধরা পড়ে। এই জন্য ভাষাকে অনেক সময় সামাজিক সংস্থা হিসাবেও অভিহিত করা হয়। অনেক ভাষাতাত্ত্বিকরা সেটা মনে করেন। কাজেই ভাষা কিন্তু একটা বিচ্ছিন্ন ব্যাপার নয়। ভাষা আমাদের জীবন থেকে উঠে আসা, আমাদের জীবন, মনন, সংস্কৃতি, যেটা বললাম, শিল্প, এই সমস্ত কিছুর মধ্য দিয়ে এই ভাষা কিন্তু তার শিকড় বিস্তারিত করে দেয় এবং সেখান থেকেই সে এই সমস্ত বিষয় থেকে সে রস গ্রহণ করে এবং মানুষের প্রয়োজনে সেই ভাষার সৃষ্টি হয়েছে এবং সেই ভাষা মানুষকে জীবনী শক্তিও দান করে। ভাষার যে বিভিন্ন মানে শাখায় যে আমরা পাতা, মানে ফুল, পাতা, এগুলো যে প্রস্ফুটিত হয় বা বিকশিত হয়, সেটা কিন্তু একটা ভাষার শৈল্পিক দিক, যেটাতে আমাদের নান্দনিক, যেটায় আমাদেরকে নান্দনিক তৃপ্তি দেয়। তো এই যে ভাষা, এই ভাষা বা সংস্কৃতির মধ্য দিয়ে একটা জাতির কিন্তু পরিচয়, আত্মপরিচয় গড়ে ওঠে। ভাষা জাতীয়তাবোধ তৈরি করার ক্ষেত্রেও একটা প্রধান হাতিয়ার কিন্তু। তো এই যে ভাষা, ভাষার মধ্য দিয়ে আসছে কথাটা মাতৃভাষা। মাতৃভাষা কথাটা আসছে এবং মাতৃভাষা একটা শিশু জন্মের পর থেকেই তার পরিবারের বিভিন্ন সদস্যের কাছ থেকে এবং বিশেষ করে মায়ের কাছ থেকে যে বুলি শিখে, সেটাই কিন্তু মাতৃভাষা। সে যখন কথা বলতে শিখে তখন সেই মাতৃভাষাই প্রথম উচ্চারণ করে। এবং আমি মনে করি মানুষ যে মানে চিন্তার ক্ষেত্র বা তার যে আবেগ, এই সমস্ত কিছুই কিন্তু তার মাতৃভাষার মাধ্যমেই করলে সে আনন্দিত হয়। আমি একবার মানে শুনেছিলাম ওই যে সুস্মিতা সেন, তার একটা ইন্টারভিউ, তিনি বলছেন যে আমরা যখন আমাদের যে ইমোশন, আমাদের যে মানে আবেগ যখন আমরা ব্যক্ত করব, তখন কিন্তু আমরা মাতৃভাষাতে সেটা আমাদের করা প্রয়োজন। তাতে করে আমাদের যে আবেগটা, সেটা কিন্তু একেবারে মানে জীবন্ত হয়ে ওঠে। একদমই তাই। আমার এই সূত্র ধরে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথ বলেছিলেন যে মাতৃভাষা মাতৃদুগ্ধ সম। আমি ম্যাডামের কাছে একটু আসছি যে এই কারণেই কি যে যখন আমাদের মাতৃভাষার উপরে কোনো ধরনের আগ্রাসন নেমে আসে, তখন একটি প্রেক্ষিত তৈরি হয় সেটাকে রুখে দাঁড়াবার, এবং সেই সূত্র ধরেই কি 61 ভাষা আন্দোলন, সেই জায়গাটা যদি একটু আপনি। সত্যি তাই। তো যে প্রসঙ্গ, যে মানে আজকে যে 19শে মে আমরা যে স্মরণ করছি, মনন করছি একাদশ শহীদদের, সেই জায়গা থেকে বলতে হয় আসলে কি মানে ইতিহাসটা খুবই করুণ এবং বারবার আমাদেরকে বিধ্বস্ত করে দেয় সেই ইতিহাস, নির্মম ইতিহাস। তো সেই ইতিহাস তোলাই থাক আজকের জন্য, শুধুমাত্র প্রেক্ষাপটের দিকেই আমি একটু যাচ্ছি। যে আমাদের এই যে উত্তর পূর্বাঞ্চল, সেই উত্তর পূর্বাঞ্চলে একটা অন্যতম রাজ্য হচ্ছে আসাম। সেই আসামের সঙ্গে কিভাবে 1874 সালে প্রবেশ করানো হয়েছিল যে শ্রীহট্ট জেলাকে এবং কাছাড় জেলাকে, সেটা যারা ইতিহাস জানেন তারা নিশ্চয়ই জানেন।
এবং রাজস্ব ঘাটতি মেটাবার জন্য আসামের সঙ্গে দুটি জেলাকে যুক্ত করে দেওয়া হয়েছিল। তো পরবর্তীকালে সেই কাছাড় জেলা এবং সুরমা উপত্যকার মানুষ বেশিরভাগই হচ্ছে 80% মানুষই বাঙালি। তো সাম্রাজ্যবাদীরা আমরা মানে সবসময় দেখে থাকবেন যে সাম্রাজ্যবাদীরা সবসময় তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি অন্য মানে জাতিগোষ্ঠীর উপর, অন্য ভাষাগোষ্ঠীর উপর কিন্তু চাপিয়ে দেওয়ার একটা মানে ষড়যন্ত্র করতে থাকে, যেটার প্রেক্ষাপট তৈরি হয়েছিল 1952-তে পূর্ব পাকিস্তানে। সেটার জন্য একটা নতুন রাষ্ট্রের জন্ম হয়েছে এবং সেটাকে এটা দুদিক থেকে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ। একদিকে হচ্ছে নতুন একটা দেশের জন্ম হয়েছে, আরেকদিকে হচ্ছে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে সেই বাংলা ভাষার জন্য। তো আমাদের এই অঞ্চলে আমরা দেখি যে ভাষা সার্কুলার আইন যখন প্রকাশিত হয়েছিল, বলা হয়েছিল যে মানে আসামের বসবাসকারী সবারই ভাষা থাকতে হবে অসমীয়া। তো এই বরাক উপত্যকার মানুষ যখন মানে তখন পরবর্তীকালে নাম হয়েছিল বরাক উপত্যকা, আগে তো কাছাড় জেলা এবং সুরমা উপত্যকা যেটা, তো সেখানের মানুষ তখন সবাই গর্জে উঠেছিল। সেটাকে একটা মানে গণ আন্দোলন বলা যেতে পারে। তখন ওই লাল বাহাদুর শাস্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর এটা বোধহয় প্রথম এত বড় গণজাগরণ। এবং কাছাড় গণসংগ্রাম পরিষদ তৈরি করা হয়েছিল সেই জন্য, যে আন্দোলনটাকে চালিয়ে যাবার জন্য, কারণ বাংলা ভাষা আমাদের অধিকার, সেটাকে বজায় রাখতে হবে। সেই জন্য বরাক উপত্যকার 3 জেলায় কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি এই 3 জেলার মানুষ, ছাত্র ছাত্রী সবাই, জনসাধারণ সবাই ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনে। মিছিল হয়েছিল, কারাবরণ করেছিলেন সবাই। তো সেই 19শে মের দিন, সেদিন মানে ছিল যে আরম্ভ হবে আন্দোলন, সেদিনই শিলচর রেলওয়ে স্টেশনে সত্যাগ্রহীরা সেখানে এসে ভিড় জমিয়েছিলেন। তারপরে দেখা যায় বেলা 2:30টার সময় বোধহয় যে 11 জনকে এখানে মানে তারা আত্মাহুতি দিলেন, পুলিশের নির্মম গুলিতে তারা মৃত্যুবরণ করলেন। তো এটা একটা ইতিহাস। আসলে আমরা বলবো যে 19শে মে এখন একটা প্রতীকে দাঁড়িয়ে গেছে। 19শে মে প্রতীক, সেই 19শে মেকে সামনে রেখে তার আগে কি হয়েছিল এবং পরবর্তীকালে কি হতে পারে বা এখন আমরা কি ধরনের মানে অবস্থায় আছি, সেইগুলি কিন্তু আমাদের ভেবে দেখা দরকার। তো আরেকটা প্রসঙ্গ উল্লেখ করার মতো যে পৃথিবীর ইতিহাসে প্রথম ভাষা শহীদ, মহিলা ভাষা শহীদ হচ্ছেন কমলা ভট্টাচার্য। আর এর আগে কিন্তু ভাষা মানে ভারতবর্ষে বোধহয় ভাষা আন্দোলন বোধহয় এর আগে বোধহয় আর হয়নি। এই বরাক উপত্যকায় শিলচরে যেটা মানে আত্মাহুতি দিয়েছিলেন 11 জন, সেটাই কিন্তু প্রথম। ধন্যবাদ। আমরা সমৃদ্ধ হলাম ম্যাডামের কাছ থেকে। আমি একটু অনন্যা চক্রবর্তীর কাছে যাচ্ছি। ম্যাডামের কথার অনুষঙ্গে অনন্যাদির যদি আমাদের কোনো কবিতা শোনান। ম্যাডামের কথার সঙ্গে সূত্র রেখেই আমি কবি রীতাচন্দ্রের একটি কবিতা আবৃত্তি করছি। কবি রীতাচন্দ্র নিজেই একজন বিশিষ্ট, নিজের মহিমায় নিজে উজ্জ্বল। ওনার কবিতাটির নাম হচ্ছে 19 আমার। 19 আমার বুকের পাঁজর, 19 আমার গর্ব, 19 আমার ক্ষেতের ফসল, 19 আমার স্বর্গ, 19 আমার চোখের জ্যোতি, 19 আমার সূর্য, 19 আমার রক্তে রাঙা ওই বর্ণমালার তুর্য, 19 আমার বুকের ভেতর স্বপ্ন হয়ে হাঁটে, 19 আমার গহীন গাঙে কমলা সাঁতার কাটে, 19 আমার বালক সুনীল মাঠ পাথারে ছোটে, 19 আমার রক্ত আখরে কৃষ্ণচূড়া ফোটে, 19 আমার বৃষ্টি ভেজা তপ্ত জ্যৈষ্ঠী মাস, 19 আমার হারিয়ে পাওয়া আত্মবিশ্বাস। বাহ, অসাধারণ।
খুব সুন্দর করে আবৃত্তি করলেন অনন্যা চক্রবর্তী, এবং শ্রদ্ধেয়া রীতাচন্দ্রের মতো কবি এবং তার কবিতা আমাদের এই বরাক বাংলার সম্পদ। আমি ডক্টর ইন্দিরা ভট্টাচার্য যে কথাটি বলে শেষ করলেন যে 1961 সালের 19শে মে এই যে আমাদের মুখের বলি, আমাদের হৃদয়ের ভাষা বাংলা ভাষাকে অক্ষয় এবং অম্লান করে রাখতে আত্মবলিদান দিলেন শহীদেরা। আমরা তাদের এই অবদানকে কতটা সম্মান জানাতে পেরেছি বা এই মুহূর্তে আমরা কতটা সচেতন, এবং সেই সঙ্গে আরেকটি প্রশ্ন আমার থাকবে রামকৃষ্ণ চক্রবর্তী দাদার কাছে, যে এই যে ইতিহাসটি যেটি ডক্টর ভট্টাচার্য খুব আলতোভাবে ছুঁয়ে গেলেন, সেই ইতিহাসটি কোথাও নেগেটিভ একটি পার্সপেক্টিভ থেকে দেখা হয়ে থাকে। একই সঙ্গে এই কথাটিও তো সত্য যে আমরা শেকড় বিচ্ছিন্ন হয়ে কোনোভাবেই এগিয়ে যেতে পারি না। আমরা আধুনিক হব আমাদের ইতিহাসকে ছুঁয়ে, ইতিহাসকে আঁকড়ে রেখে। সেই জায়গা থেকে আমার প্রশ্ন থাকবে রামকৃষ্ণ চক্রবর্তীর কাছে। কেউ কেউ বলছেন বিচ্ছিন্নভাবে যে এই ইতিহাসটি যখন পুনরুচ্চারণ করা হচ্ছে প্রতি বছর, তখন সেটা নাকি বৈরিতার পাঠ দিচ্ছে উত্তর প্রজন্মকে। এই বিষয়টি নিয়ে যদি শ্রদ্ধেয় রামকৃষ্ণ চক্রবর্তী তাঁর সুচিন্তিত মন্তব্য আমাদের সঙ্গে ভাগ করে নেন। ধন্যবাদ ডক্টর তীর্থঙ্করকে, আর ম্যাডামকেও অত্যন্ত সুন্দরভাবে আমাদের সূত্রটি ধরিয়ে দিয়েছে তীর্থঙ্কর। ওই জায়গাটাতে আমরা নিজেরাও দ্বিধাগ্রস্ত যে সত্যি কি একটা নেগেটিভিটি এর মধ্যে আছে, যে লোক মরছে আমরা সেটার উপরে আনন্দ করছি, অনেকে তো এইভাবে দেখছেন। কিন্তু দেখুন, বাঙালির আবেগ শুধু নয়, ভাষার আবেগ দিয়ে নয়, আমরা সমস্ত পৃথিবীতে যদি মানুষ জাতিটাকে শ্রেষ্ঠ জাতি বলে মনে করি, তাহলে তার একটা ঋদ্ধ ইতিহাস বড় প্রয়োজন। সেই ইতিহাসের ভিতটা তৈরি করার জন্যে যে একাদশ শহীদ হয়েছিল, তারা আমাদের একটা পরিকাঠামো তৈরি করে দিয়েছে। আর সেই জন্যই অধ্যাপক শক্তিপদ ব্রহ্মচারী, আমার শ্রদ্ধাস্পদ শিক্ষক তিনি, তার লেখা একটা কবিতা আমাকে বড় ভাবায়। যখন বরাকের কণ্ঠ বলে কবিতাটা উচ্চারিত হয়, যেমন 19শে মে 1961 শিবচর, খুব ছোট কবিতা লিখেছিলেন স্যার, কিন্তু এত ঋদ্ধ ছিল এই কবিতাটি যে কবিতায় বলা হচ্ছে, দোষটি ভাই চম্পার একটি পারুল বোন, কলজে ছিঁড়ে লিখেছিল এই যে ঈশান কোন, কোন ভাষাতে হাসে কাঁদে কান পেতে তা শোন, শুনলি না তো এবারে সে কুচক্রীদের ছা, 30 লাখের কণ্ঠভেদী আওয়াজ শুনে যা, বাংলা আমার মাতৃভাষা, ঈশান বাংলা মা। সত্যি ঈশান বাংলার একটা পরিচিতি দরকার ছিল, এবং তার জন্যই এই যে যুব প্রজন্মের থেকে আমরা একাদশকে শহীদ হিসেবে পেয়েছি। এই একাদশ শহীদ আমাদের কথা বলার, আমাদের মুখের যে ভাবনা, আমাদের ভেতরের যে চিন্তা, তাকে প্রকাশ করার একটা মঞ্চ দিয়ে গেছেন, একটা প্ল্যাটফর্ম দিয়ে গেছেন, পরিভাষায় আমরা বলতে পারি। এবং একটি ছোট্ট কবিতা কত বড় একটি ইতিহাসকে ধারণ করে আছে, সেই তার এই দিকটিও কিন্তু আমরা বরাকের যারা বাঙালিরা রয়েছে আমাদের বোধহয় গর্ব করা উচিত। আমাদের হীনমন্যতার কোনো জায়গা নেই, আমাদের অনেক ত্রুটি, অনেক খামতি, অনেক অভাব অবশ্যই রয়েছে, তারপরেও কিন্তু আমরা বিভিন্ন দিক দিয়ে সমৃদ্ধ, এবং সেই সমৃদ্ধতার জায়গাটিকে আমাদের অক্ষয় এবং অম্লান করে রাখতে হবে আন্তরিকতা দিয়ে। আমি আবারও রামকৃষ্ণ চক্রবর্তী দাদার কাছে আসছি, আপনি অবশ্যই বলুন। আজকাল এই যে আমাদের বাংলার চর্চা, বাংলার চিন্তা যখন আমরা করতে যাচ্ছি, তখন পশ্চিমবঙ্গ নিয়ে যখনই কথা উঠছে, তখনই বাঙালি জাতিকে বলা হচ্ছে একটা আত্মবিস্মৃত জাতি। আত্মবিস্মৃত জাতি কথাটা শুনলে যে নেগেটিভ অ্যাটিটিউড আমাদের মধ্যে আসে, সেটা কতটা যুক্তিসঙ্গত আমি বুঝি না। আমরা ঘর ছাড়া সেই হিসেবে বাংলাদেশ থেকে যখন আমার ম্যাডাম খুব সুন্দরভাবে বলেছিলেন যে সিলেটটাকে যখন 74-এ ঢুকিয়ে দেওয়া হলো, 1874-এর কথা,
তারপরে ধীরে ধীরে যখন সিলেটটা আমাদের বরাকের ভূমি হয়ে দাঁড়ালো, সেখানে কাউকে কিন্তু জোর করে ঢুকতে দেওয়া হয়নি, সবাইকে আবাহন করে নিয়ে আসা হয়েছিল আসামের সংস্কৃতি, আসামের শিক্ষা, আসামের সংস্কার সাধনের জন্য। যেখানে তিওয়া, বড়ো এই সমস্ত জনগোষ্ঠীর লোক ছিল, সেখানে একটা সভ্য সংস্কারের প্রয়োজন ছিল। সেই সংস্কারটি অবশ্যই আমাদের আসামের সংস্কৃতিকে ঋদ্ধ করেছে। যে সংস্কৃতি আজ আমরা আসামে পাই, যেখানে বিহু নৃত্যের মতো নৃত্য আন্তর্জাতিক স্তরে সম্মান লাভ করার যোগ্য হয়ে উঠেছে, তার পেছনে কিন্তু এই বাংলাভাষী মানুষের মুখের কথা যেমন কাজ করে, তেমনি তাদের সংস্কারও কাজ করে। এই কথাটুকু অবশ্যই উপলব্ধ বিদ্বজ্জনের কাছে, যে বাংলা ভাষার সংস্কার এবং সংস্কৃতি ছাড়া আসামের ভাষা, আসামের সংস্কার কখনোই একা এগিয়ে যেতে পারে না। দুইয়ে এক, একে দুই হয়েই তারা এগিয়ে যাবে। এ আশা যেমন আমরা করি, তেমনি আমার আসামবাসী প্রতিটি মানুষ করেন বলেই আমার অকুণ্ঠ বিশ্বাস। আমরা মনে মনে এই কথা ভাবতে পারি যে আমরা হয়তো ভুল করছি, আমরা অসমীয়াদের সঙ্গে আমাদের দ্বিভাষা তত্ত্ব যেটা স্বীকৃত, যে বরাকে বাংলা ভাষায় অফিসিয়াল ওয়ার্কস হবে, তেমনি আবার অসমীয়া ভাষায় হবে। তো সেখানে যে কুচক্রীরা সুযোগ নিতে চাইছে, যারা আরোপ করতে চাইছেন অসমীয়া শব্দ এবং ইংরেজি শব্দের মতো, যেমন ইংরেজরা যেমন ভাবে করেছিল, বেনিয়ারা শুধু 4000 লোক এসে 40,000 মানুষকে শাসন করে, যেমন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই দেশটাকে দখল করেছিল, যারা স্পাইসিসের ব্যবসা করতে এসেছিল, গুঁড়ো মশলার ব্যবসা, তারা এসে যখন জাতিটার দুর্বল জায়গাটা ধরতে পেরেছিল, তখন তারা যেভাবে সমস্ত দেশটাকে দখল করে নেওয়ার চিন্তা করেছিল, ঠিক তেমনি যেন একটা আগ্রাসন মানসিকতা কাজ করছিল। সেই আগ্রাসন মানসিকতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো লোক কিন্তু তৈরি হচ্ছে। যদিও বরাকের প্রত্যন্ত অঞ্চলে এখনো বাংলা ভাষা চর্চা ঠিক সেই পর্যায়ে পৌঁছয়নি। আমি অবশ্যই মেনে নিতে বাধ্য, আমার ব্যক্তিগত মত এটা, যে পশ্চিমবঙ্গ কিংবা ঢাকার তুলনায় আমাদের বাংলা ভাষা চর্চার পরিকাঠামো এখনো প্রস্তুত হয়নি। কিন্তু যদিও হয়নি, আমরা কিন্তু এগিয়ে চলেছি, আমরা থেমে নেই। এই যে এগিয়ে চলার রাস্তাটা যে তৈরি হয়েছে, যে পথ ধরে আমরা এগিয়ে চলেছি, সেই পথটাই কিন্তু 19-এর চেতনা। 19 আমাদের সেই চেতনাই দিয়েছে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমাদের এই শহীদ তর্পণের অনুষ্ঠান চলছে এবং চলবে। তবে আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হবে পরবর্তী পর্বে। আমাদের সঙ্গে থাকুন।